আরজিকরের খবরেই নজর রাখবো। আরজিকর তদন্তে কলকাতা পুলিশকে ভৎসনা সুপ্রিম কোর্টের। একের পর এক প্রশ্ন তুলল শীর্ষ আদালত। ময়না তদন্তে খুন স্পষ্ট হওয়ার পরেও কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো, কেন দেহ সৎকারের পর এফআইআর করা হলো। কলকাতা পুলিশের তদন্তে বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতির। বিচারপতি পারদিওয়ালা বলেন, তার ৩০ বছরের পেশাদারী জীবনে এমন তদন্ত তিনি দেখেননি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা দ্বিতীয় দিনের শুনানি। প্রথম দিনের শুনানিতে কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। এদিনও একের পর এক প্রশ্ন তোলে। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, চিকিৎসকের দেহ সৎকারের পর রাত 11:45 এফআইআর করা হয়েছে, এটা বিস্ময়কর। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকরের ঘটনার তদন্ত করছে সিবিআই। এদিন সুপ্রিম কোর্টে সিবিআই এর আইনজীবী বলেন, ঘটনার পঞ্চম দিন থেকে তদন্ত শুরু করেছি, ততদিনে ঘটনাস্থল অনেকটাই বদলে গিয়েছে। তখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, কি হয়েছে প্রতি মিনিটের টাইমলাইন আমাদের কাছে রয়েছে, ভিডিওগ্রাফিও করা হয়েছে। প্রধান বিচারপতি তখন বলেন, ময়না তদন্তের ভিডিওগ্রাফি হয়েছে, ঘটনাস্থলের নয়। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, মহিলা চিকিৎসকের দেহ সৎকারের পর মামলা রুজু করা হয়েছে। সিবিআই এর আইনজীবী বলেন, যে হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুন, সেই হাসপাতালেই ময়না তদন্ত হয়েছে। রাজ্যের আইনজীবী সিব্বল পাল্টা বলেন, আমাদের কাছে টাইম লাইন ধরে ভিডিওগ্রাফি করা আছে, কখন কি হয়েছে। কপিল সিব্বলের যুক্তিতে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, জিডি করা হয়েছিল সকাল 10:10 আর রাত 11:45 পর ক্রাইম সিন সিল করা হলো। খুবই চিন্তার বিষয় মিস্টার সিব্বল। রাজ্যের আইনজীবী সিব্বল পাল্টা বলেন, এই তথ্য ঠিক নয়, খবর পাওয়ার পর থেকেই পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে। তখন বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, কখন ময়না তদন্ত হয়েছিল। রাজ্যের আইনজীবী জানান, সন্ধ্যে 6:10 থেকে সন্ধ্যে 7:10 মধ্যে। বিচারপতি পারদিওয়ালা পাল্টা প্রশ্ন করেন, আর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ কখন দায়ের করলেন। কপিল সিব্বল বলেন, রাত 11:30 নাগাদ। বিচারপতি পারদিওয়ালা তখন জানতে চান, এটা কি অস্বাভাবিক মৃত্যু? ময়নাতদন্তে খুন স্পষ্ট হওয়ার পরেও কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো? এভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। পরের বার শুনানিতে কোনো দায়িত্বশীল পুলিশ অফিসারকে এখানে রাখবেন। রাজ্যের আইনজীবী বলেন, গেজেট নোটিফিকেশন মেনে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়, নিয়ম মেনেই সব পদক্ষেপ করা হয়েছে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, আপনাদের কথা মানছি, কিন্তু দেহ উদ্ধারের 14 ঘন্টা পর কেন এফআইআর রুজু করা হলো? অধ্যক্ষের তো কলেজে এসেই এফআইআর করা উচিত ছিল। এরপরই বিচারপতি পারদিওয়ালা বলেন, ময়না তদন্তে মৃত্যুর কারণ যে খুন তা স্পষ্ট, তারপরেও অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হলো। আমি আমার 30 বছরের পেশাদারী জীবনে এমন তদন্ত দেখিনি। It raised one of the most important questions, that whether UD, unnatural death case, was registered after the post-mortem, because it is always registered before the post-mortem, and after registering of that UD, the post-mortem is conducted. So on that, West Bengal clarified and it made clear that no, case was registered before the post-mortem, and after registration of the UD, the post-mortem took place. পরবর্তী শুনানি এই মামলার 5ই সেপ্টেম্বর, এবং সেদিন ফের সিবিআই এর তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট নেওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট জানতে চাইবে যে এই তদন্ত কত দূর এগোলো। যদিও এদিন রাজ্যের তরফ থেকে দাবি করা হলেও কতদূর পর্যন্ত এগিয়েছে সিবিআই এর তদন্ত সে বিষয়ে কোনো আলাদা করে মন্তব্য বাইরে আসেনি। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। কড়া আইন আনতে কেন্দ্রকে চাপ দিক রাজ্য সরকারগুলি। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধর্ষণের মতো অপরাধে আরও কড়া আইনের আর্জি জানিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14ই আগস্টের পর 22শে আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 9ই আগস্ট আরজিকরে উদ্ধার হয় তরুণীর চিকিৎসকের দেহ। এরপর 14ই আগস্ট মাঝরাতে আরজিকরে তাণ্ডব। সেদিনই সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14ই আগস্টের পর এবার 22শে আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরো কড়া আইনের আর্জি জানিয়ে অভিষেক লিখেছেন, আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গত 10 দিনে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে।
গত 10 দিনে দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দিনে 90টি, ঘন্টায় 4টি, প্রতি 15 মিনিটে 1টি ধর্ষণের ঘটনা। দুঃখের বিষয় হলো দীর্ঘস্থায়ী সমাধান কিভাবে পাওয়া যায় তা নিয়ে এখনো আলোচনাই হয়নি। সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রকৃত পদক্ষেপ প্রয়োজন। কঠোর আইন জরুরি, শুধু ফাঁপা প্রতিশ্রুতি নয়। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা। ধর্ষণ বিরোধী আইন দ্রুত তৈরিতে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হোক, যাতে দ্রুত বিচার হয়, কঠোর সাজা দেওয়া যায়। এর থেকে বিন্দুমাত্র কম হলে সেটা হবে নেহাতি প্রতীকী এবং নিরর্থক। ধর্ষণ ও খুন নিয়ে তোলপাড়ের মাঝে 14ই আগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব চলে। সেদিনই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, আরজি করে রাতে যে তাণ্ডব চলল তা সব সীমা ছাড়িয়েছে। জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। এই অভিষেক কিছুদিন আগে নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন। 2016 সালে নারদকাণ্ডের পর থেকে একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে সরকারের কোনো ভুল থাকলে দলের তরফ থেকে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। আরজি করের ক্ষেত্রে প্রথম থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে উঠেছে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল। যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আরজি করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজি করের জল এতদূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরো কড়া আইনের আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরজি কর নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন তিনি চান পিছিয়ে পড়া সিস্টেমের শিকল ভেঙে বেরিয়ে আসুক রাজ্য, কারণ রাজ্য সরকার ও দল দুই উত্তাপ টের পাচ্ছে। নিউজ 18 বাংলা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরই তৎপর রাজ্য। ধর্ষণ খুনে কড়া আইন কার্যকরের উদ্যোগ। 15 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দোষীর শাস্তির দাবি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কড়া আইনের আর্জি জানিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরেই তৎপর রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, দেশ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। অনেক ক্ষেত্রেই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। রোজ দেশ জুড়ে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে। এটা ভয়াবহ। জাতীয় সমাজের আত্মবিশ্বাস ভেঙে চুরে দিচ্ছে এইসব ঘটনা। মহিলারা যাতে নিরাপদ অনুভব করেন তার জন্য আমাদের সকলের দায়িত্ব এসব ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য ব্যবস্থা করা। এই ধরনের গুরুতর অপরাধে জড়িতদের শাস্তির জন্য কড়া কেন্দ্রীয় আইন তৈরি করা অত্যন্ত জরুরি। ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে মহিলাদের বিরুদ্ধে এমন অপরাধের বিচার হয় সেই ব্যবস্থাও আইনে রাখতে হবে। সুবিচার সুনিশ্চিত করতে 15 দিনের মধ্যে এই সব মামলার রায় ঘোষণা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন অগাস্ট 22। আমি সেই চিঠিটি পড়ে শোনাচ্ছি। Such serious and sensitive issue needs to be addressed in a comprehensive manner through stringent central legislation prescribing exemplary punishment against the persons involved in such dastardly crimes. Setting up of fast-track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. নিউজ 18 বাংলা।